সুপ্রিয় দর্শক মণ্ডলী, ফ্রন্টলাইন দেখার আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সবাইকে। দর্শক মণ্ডলী, আমাদের সঙ্গে রয়েছেন সালেহ আহমেদ, কলামিস্ট ও রাজনৈতিক বিশ্লেষক। স্বাগত জানাচ্ছি আপনাকে। ডক্টর তারেক ফজল, অধ্যাপক, রাজশাহী বিশ্ববিদ্যালয়। জি, ধন্যবাদ। স্বাগত আপনাকেও। আজকে দিনের খবর যেটা হচ্ছে যে রাজনীতিতে উত্তাপ ছড়িয়েছে আওয়ামী লীগের কর্মসূচিতে। আর কর্মসূচিটা কিন্তু গণমাধ্যমে ওভাবে আসেনি, তাদের ওয়েব পেজে এসেছিল। তারপরে সরকারের তরফে প্রতিক্রিয়া জানানো হয়েছে। আপনি জানেন কর্মসূচিটা কি, হরতাল এবং অবরোধ আগামী মাসে। তো সেটাকে কেন্দ্র করে সরকারের তরফে যে প্রতিক্রিয়া জানানো হয়েছে, তারপরে কিন্তু একটা উত্তাপ চারদিকে দিয়ে লক্ষ্য করা যাচ্ছে, যেটা আগে ছিল না। 6 মাস যাবত তো এটা নেই। তো আপনি তো রাজনীতি নিয়ে বিশ্লেষণ করেন, আপনার কি মনে হয় এই পুরো ব্যাপারটাকে আমরা কীভাবে দেখছি? ধন্যবাদ। ব্যাপারটা আসলে আমাদের দুর্ভাগ্যই বলতে হবে। আওয়ামী লীগ যে এই ডাক দিয়েছে আন্দোলনের কিংবা প্রতিবাদের বা হরতালের, আপনি যে নামই বলেন না কেন, এটার সাথে আরও একটা জিনিস জড়িত আছে। আগামী মাসে বিএনপিও নাকি আন্দোলনে নামবে। দুইটা, এটা কি কাকতালীয় নাকি এটাকে দুইটা মিলে গেছে বা কী হয়েছে, এটা নিয়ে একটা প্রশ্ন আছে। মানে এত জিনিস এত বিক্ষিপ্তভাবে এত আসে, কোনটা সত্যি কোনটা মিথ্যা। আওয়ামী লীগের এই ডাকটা যে সত্যি না মিথ্যা, এটাও তো আমরা এখন পর্যন্ত কেউ জানি না। এটাতে অথেন্টিকেটেড কোনো জায়গার থেকে কোনো ডিক্লারেশন আসে, ভেরিফাইড ফেসবুক থেকে আসছে, কিন্তু ওখান থেকে তো আমরা আরও বেশ কিছু পাচ্ছি। কিন্তু সেটার প্রতিক্রিয়া জানাতে গিয়ে আমি যদি ধরে নেই আমাদের প্রেস উইং থেকে যে প্রতিক্রিয়াটা জানানো হয়েছে এবং যে ভাষায় জানানো হয়েছে, তাহলে এইটার প্রতিক্রিয়া তো এটা তো রাজনৈতিক প্রতিক্রিয়া। রাজনৈতিক প্রতিক্রিয়া তো রাজনৈতিকভাবে জানাবে কেউ না কেউ। তো এটা যদি প্রেস উইং জানায়, প্রেস উইং বলতে আমি কি বুঝি? প্রেস উইং বলতে দে রিপ্রেজেন্ট আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। প্রেস উইং যে কথাটা বলবে ওটা ডক্টর মোহাম্মদ ইউনূসের কথা হিসেবে মানুষ ভাবতে চায়, আমরা ভাবতে চাই। হ্যাঁ, তবে কি এটা ডক্টর মোহাম্মদ ইউনূসের কথাই শফিক ভাই বললেন যে আওয়ামী লীগ নামলে এই হবে? আমি ওই কথাগুলো আর রিপিট করতেছি না এখানে, বিকজ এটা এখন পাবলিক মিডিয়া সবাই জানেন। আর ওই কথা মানে আমি বললে আবার এই আরও একবার বলা, হ্যাঁ। তো এই বলাটা যেমন যে জায়গার থেকে আসার দরকার ছিল সেটা মেলে না, যেখান থেকে এসেছে এটা আসার কথা ছিল কোথার থেকে। এটা যদি এটা রাজনৈতিকভাবে ওই যে রাজনৈতিক দল গঠনের যে প্রক্রিয়া চলছে, তারা ইমিডিয়েটলি তাদের ভেরিফাইড পেজ থেকে তারা বক্তব্য দেবে, তারা প্রেস কনফারেন্স করে বক্তব্য দেবে, তুমি মাঠে আসো, আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাজ। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাজ তো রাজনীতি না, এটা তো কর্মসূচি যদি আসে সেটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ডিএমপির কাছে যাবে, ডিএমপি একটা প্রেস রিলিজ দেবে, যেটা হয় সবসময়, যেটা আমাদের দেশে বর্তমান প্রচলিত নিয়ম, যে রাস্তায় আমাদের পারমিশন ছাড়া কেউ যদি এমন কোনো জিনিস ডাকেন, সেটা আমরা আইনি প্রক্রিয়ায় মোকাবেলা করব। এটা আসবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ডিএমপির কাছ থেকে, ঢাকার মধ্যে হলে, ঢাকার বাইরে হলে ওটা সংশ্লিষ্ট ডিপার্টমেন্টের কাছ থেকে। 5ই আগস্ট আমাদের বাংলাদেশের আপামর জনতার বুকে যেই আশা আকাঙ্ক্ষার উদ্গীত করেছিল, আমাদের সকলের মধ্যে একটা খুশির উচ্ছ্বাস ছিল যে হয়তো এই বাংলাদেশকে নতুনভাবে করার। কিন্তু কয়েকজন লোকের অদূরদর্শী, অপরিণামদর্শী, এবং আমি বালখুল্যসুলভ বললে এখানে মানায় না, কিন্তু আসলে কথাগুলো বালখুল্যসুলভ, যে এই কথাগুলো তারা বলেন, এই কথাগুলো তো আসলে ম্যাচ করে না। এবং সেই কথাগুলো আজকে 5ই আগস্টের যে অমিত সম্ভাবনা, সেই সম্ভাবনাগুলোকে আজকে সুদূর পরাহত করে দিয়েছে। আমি ফিরছি আপনার কাছে। ডক্টর তারেক ফজল, আপনি কিভাবে দেখছেন বিষয়টাকে, যেটা মানে সালেহ আহমেদ বললেন আর কি? আর রাজনীতি তো আপনি নিশ্চয়ই, আর সাবজেক্টই তো আপনার রাজনীতি। ধন্যবাদ জনাব মঞ্জুর আহমদ চৌধুরী, এবং আমার সহ-আলোচক জনাব সালেহ আহমেদ, একজন প্রবীণ রাজনীতি বিশ্লেষক। জনাব সালেহ আহমদ অনেকগুলো প্রসঙ্গ আমাদেরকে শোনালেন, চলমান বিষয়াদির অনেকগুলো প্রসঙ্গকে তিনি আনলেন সামনে। শুরুতেই যে কথাটা আপনি আনলেন যে আওয়ামী লীগ কিছু একটা করতে যাচ্ছে, আমরা আপাতত কিছু একটা বলি। আওয়ামী লীগ বাংলাদেশে নাই, লুকিয়েছে, পালিয়েছে, গর্তে আছে। বাংলাদেশে ভিজিবল আওয়ামী লীগ নাই। তবে আওয়ামী লীগ শাব্দিক অর্থে নাই হয়ে গেছে, অথবা যথার্থই নাই হয়ে গেছে সেটা বলা হয়তো কঠিন, আর যথার্থ নাই হবে না।
আমরা যদি আরেকটু পিছনে বলি যে বিএনপিকে দল হিসেবে যথেষ্ট ঢিলেঢালা কম মজবুত একটি সংগঠন দল মনে করা হতো। আওয়ামী লীগ সেই দিক থেকে যথেষ্ট অহংকারও দেখাতো, তারা খুব শক্তিশালী সুগঠিত রাজনৈতিক দল, ৭৫ বৎসরের তার অভিজ্ঞতা আছে। কিন্তু আমরা দেখলাম যে এই কম সুগঠিত রাজনৈতিক দলটি বিশ্বের সবচাইতে নিপীড়নমূলক একটি শাসক গোষ্ঠীকে মোকাবিলা করেছে এবং খুবই চমৎকারভাবে টিকে ছিল, টিকে আছে। এবং এখন যখন ওই নিপীড়ক শাসকেরা পালিয়েছে, তখন আমরা দেখছি যে খাঁটি অর্থে বাংলাদেশ বিএনপিময় হয়ে গেছে। এটা মানতে খুব সমস্যা নেই, তবে এই মানার ক্ষেত্রে কিছু দায়ের বিষয় আছে, সেটা আমি কখনো কখনো বলেছি। তো কোথায় সেই শক্তিশালী সংগঠন আওয়ামী লীগ, তাদেরকে আমরা দেখতে পাচ্ছি না। অথচ বিএনপি এর আগে দুইবার ক্ষমতা হস্তান্তর করেছে এবং খুবই সুস্থতার সাথে সশরীরে বাংলাদেশের মাটিতে টিকেছিল। কিন্তু আওয়ামী লীগ আমরা দেখছি যে এর আগে যখন তারা কম স্বৈরাচারী ছিল এর চাইতে, তখন তারা টিকে ছিল। যখন খুব বেশি স্বৈরাচারী হলো, খুব বেশি সীমাহীন হলো এবং তাদের পতনটা ওরকম সীমাহীন হয়ে গেল, তাদেরকে দেখা যাচ্ছে না। সুতরাং এটা একটা বাস্তব যে কথিত ফেব্রুয়ারির আওয়ামী লীগের ডাকা হরতাল, এটার কোনো অস্তিত্ব নেই। এটা বাস্তবে অস্তিত্ব নেই, এটা আকাশে আছে, অনলাইনে তাদের একটা ঘোষণা আছে। এটাকে আপাতত অতটুকু বলাই উচিত, সঙ্গত আমি মনে করি। এটাকে আমরা এত রিঅ্যাকশন দেখাচ্ছি কেন? হ্যাঁ, ওই যে রিঅ্যাকশন দেখানো হয়েছিল, এটাকে একটা ভুল বলা উচিত, অশুদ্ধ কাজ বলা উচিত। এটা শুদ্ধ কাজ হয়নি এবং এটাকে যতটা লো প্রোফাইলে রাখা যায় ততটা কৌশলগতভাবে ভালো। এখন আমাদের সিনিয়র বিশ্লেষক সালেহ আহমদ সাহেব অনেকগুলো প্রসঙ্গ এনেছেন, আপনি সম্মতি দিলে আমি সেগুলো নিয়ে দু একটা কথা বলতে পারি। একটা হলো, আমাদের ৫ আগস্টে একটি বড় সুযোগ এসেছিল, আমাদের সালেহ আহমদ সাহেব বললেন। আমি এটাকে একটু কঠিন অথবা বলতে পারি যে এসেছিল বলা, অতীত বলাটাকে আমি এখনই ন্যায্য মনে করছি না, সঙ্গত মনে করছি না। এসেছে, আছে, বিদ্যমান আছে এবং যথেষ্ট সম্ভাবনা নিয়ে টিকে আছে, অব্যাহত আছে, সেই সুযোগ আছে। এসেছিল বলাটা কম উপযুক্ত আমি মনে করি। খুবই যথার্থভাবে এই ৫ আগস্টের মহান গণ অভ্যুত্থান আমাদের মাঝে টিকে আছে এবং আমরা অনেকেই বলেছি যে খুব কাছাকাছিতে যেই গণ অভ্যুত্থান যেই নিপীড়নমূলক শাসককে তাড়িয়েছে, সেই শাসকেরা খুব কাছাকাছিতে ফিরে আসার কোনো সম্ভাবনা নেই। তাহলে ওই পলাতক শেখ হাসিনা এবং তার অনুসারীরা যদি সত্যি সত্যি ফিরে আসতে না পারে, এটি তো একটা বিশাল অর্জন। কিন্তু বাংলাদেশের রাজনীতিতে অনেকেই যেটা বলেন, যেটা রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নেই। অবশ্যই তা তো আছে কিছু, অবশ্যই শেষ কথা নাই, কিন্তু আমরা কিছু বিষয়কে সম্ভাবনাময় বলি, আমরা কিছু বিষয়কে দৃশ্যমান হিসেবে দেখি এবং সেটাকে কিছুটা আমরা বলি যে নির্ভর করা যায়। তো বর্তমান যে বাস্তবতা, তাতে এটুকু আমরা নির্ভর করতে চাই যে খুব কাছাকাছিতে শেখ হাসিনা ফিরে আসবেন না, আওয়ামী লীগ ফিরে আসবে না, তাহলে আর যা আছে সেটা কিন্তু সবটাই অন্য একটি পক্ষ, বিজয়ী পক্ষ। আমি ফিরছি আপনার কাছে। সালেহ আহমেদ সাহেব, আপনি নিশ্চয়ই শুনলেন, আপনার কি এই প্রসঙ্গে বলার আছেন না আমি অন্য প্রসঙ্গে যাব? আমি প্রসঙ্গটা একটু বলতে চাই। বলেন। ধন্যবাদ আপনাকে। আমি বিনয়ের সহিত বলি, এটা এসেছিল মিন করি নাই। আমি যে অমিত সম্ভাবনা, যে নতুনভাবে নতুন স্বপ্ন দেখার যে একটা স্বপ্ন আমাদের এসেছিল, আমি সেটাকে ধারণ করি, আমি সেটাকে বিশ্বাস করি এবং আমি সেটাকে ক্যারি অন করতে চাই। আমি চাই আমার দেশ সেটাকে ক্যারি অন করুক, কিন্তু পরিবেশ, বাস্তব পরিবেশ, পরিপ্রেক্ষিত আমাকে মানতে হবে। এতে ওই ৫ই আগস্টের আন্দোলন অভ্যুত্থানকে সঠিক করার জন্য একটি বক্তৃতাকে ব্যবহার করা হয়েছিল যে তোমার ১২টা বেজে গেছে, তুমি বাস্তবতা মেনে নাও, তোমার ১২টা বেজে গেছে।
একটা সাংঘাতিক রকমের একটা বক্তৃতা। এবং আমি এখনও এটা বলতে চাই যে আমাকে রিয়ালিটি বুঝে যে না চলবে তার 12টা সবসময় বেজে যাবে। আমি চাই না আমার 5ই আগস্টের যে অর্জন সেটার 12টা বেজে যাক। কোনো মানুষই চায় না আমাদের দেশের, যারা যারা দেশটাকে ভালোবাসে। প্রথমে দেখেন আপনি আমার স্বাধীনতা যুদ্ধে যত কয়েক লক্ষ শহীদ হয়েছেন, কয়েক লক্ষ মা বোন তাদের ইজ্জত দিয়েছেন, তাদের সাথে বিট্রে করেছে আমাদের এই রাজনৈতিক দলগুলো। তাদের সেই রক্ত, তাদের সেই বলিদান, আত্মদান, সবটাকে আমাদের এই রাজনৈতিক দলগুলোকে বিট্রে করেছে প্রতিটা পদে পদে। আপনি আমাদের 72-এর সংবিধানের প্রণয়নের সময় যদি দেখেন, তখনও কিন্তু বিরোধীদের ছিল, কেউ আলোচনা করে না। আমরা এখন কিন্তু একটা ইন্টারেস্টিং, আপনার এখানে যদি আমি সুযোগ পাই বলি, ওইদিন কিন্তু ডক্টর সুরঞ্জি ওই সংবিধানের সব প্রণয়ন কমিটির একজন সদস্য ছিলেন সুরঞ্জিত সেনগুপ্ত, অ্যাডভোকেট সুরঞ্জিত গুপ্ত। হ্যাঁ, উনি কিন্তু ওই সংবিধানে সাইন করেন নাই, এবং সাইন না করে ওনার একটা সাক্ষাৎকারে উনি অনেক কথা বলেছিলেন, এবং ওই সংবিধানের মধ্যে কি কি সন্নিবেশিত করার জন্য কি কি চাপ প্রয়োগ করা ছিল আপনি জানেন। আমি এখন আবার বলে সেইটাকে, কারণ ওই সংবিধানের শুরুতেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে শুরুটা করার জন্য প্রচুর রকমের চাপ ছিল এবং প্রচুর মিটিং হয়েছে। তারপরেও যে সংবিধানটা করা হয়েছে, উনি সংসদে দাঁড়িয়ে বলেছিলেন, আমি এত বছরে আমরা সংবিধান পারিনি, আমার এখনও কানে বাজে যে আমি তোমাদেরকে এই কয় মাসের মধ্যে সংবিধান উপহার দিলাম। একটা সংবিধান পেলাম আমরা। তারপর থেকে সেই সংবিধানকে কাটা চিরা অপারেশন যে যার ইচ্ছা মতো করেছে, ওরে এটাকে এখন এমন একটা জায়গায় নেওয়া হয়েছে, যেমন 5ই আগস্টে এসে কেউ বলেছেন এটাকে ছুঁড়ে ফেলো, কেউ বলে এটাকে, বাট থিং ইজ, একটা সংবিধান তো সংবিধান, এটাকে আমাদের নতুন করে তৈরি করতে হবে। এইটা যেমন একটা বাস্তব কথা, এই বাস্তবতার নিরিখে সংবিধান সংশোধন কমিটি প্রণয়ন করা হলো, আরও কতগুলো কমিটি প্রণয়ন করা হলো। আমার কষ্ট লাগে এইখানে, দুঃখ লাগে এইখানে, সবাই যখন একটা কাজ করতে গেলে সেই কাজটা করার সময় সবার আগে তো দেশটা, আমাদের সমস্ত ইনস্টিটিউশনগুলি ধ্বংস হয়ে গেছে, সমস্ত একদম নাই, কোনো ইনস্টিটিউশন নাই। দেশটা তো থেমে নাই, দেশটা তো এগিয়েছে। এটা তো একটা চলমান প্রক্রিয়া, এটা তো কেউ কাউকে থামাতে পারে না। আপনি দেখেন সরকারের হসপিটাল করার প্রয়োজন নাই, আপনি যদি অর্থনৈতিকভাবে একটা সমৃদ্ধ এলাকা তৈরি করতে পারেন, ওইখানে একটা লোক দাঁড়ায় দেবে যার টাকা আছে, যে আমার এই এলাকায় তো ভালো লোকের পয়সা আছে, ওরা অত দূর যায় হসপিটালে, ও নিজের থেকে। মডার্ন ইকোনমি তো তাই বলে, সরকার তো ফ্যাসিলিটেটর হবে। সরকারের আসলে কোনো কাজই করার দরকার নেই, সেটা রেললাইন বলেন সারা পৃথিবীতে। এই যে এখন পদ্মা ব্রিজ নিয়ে এখন সেটাকে শেয়ার মার্কেটে আনার জন্য আলোচনা হচ্ছে। এগুলো আমরা ওই লাইনে, আমরা ওরকম সমাজে এখন বৈশ্বিক অর্থনীতিতে বাস করতেছি, সেখানে বসে আমরা এমনভাবে সমস্ত কিছু কুক্ষিগত করি, এই রাজনৈতিক দলগুলি ছত্রছায়ায় তাদের এই দূরভিসন্ধিমূলক প্ল্যানিং এবং তাদের পকেট ভারী করার যে $234 বিলিয়ন, ইজ ইট এ জোক? আমাদের মতো একটা দেশের অর্থনীতির থেকে যদি পাচার হয়ে যায় এবং সেইটা আনার জন্য আমাদের দেশের বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি হয়ে যায়, কাদের আমরা এই, আপনি যদি বলেন যে হ্যাঁ এই 6 মাসে আমরা কি তাদের একজনকে ধরতে পারছি? পারি নাই। তারেক ফজল, আপনার কাছে প্রশ্ন হচ্ছে যে এই পরিস্থিতি তৈরি হলো কেন 5 মাস 6 মাস পরে? সন্দেহ আর অবিশ্বাস। হ্যাঁ, সন্দেহ অবিশ্বাস যদি বলেন, সেটা কিছুটা আমরা দেখতে পাচ্ছি, এটা ঠিক। এটাও ঠিক যে যারা দেশটা চালাচ্ছেন এখন, এই অন্তর্বর্তীকালীন সরকার, তাদের উপস্থাপন এবং তাদের পারফরমেন্স, এই দুই ক্ষেত্রে আমাদের কিছু কিছু সমস্যা আমরা হয়তো দেখছি, এটা ঠিক। কিন্তু এটাকে আমি খুব বড় সমস্যা হিসেবে এখনই মনে করছি না। রাজনীতি বিজ্ঞানের ছাত্র হিসেবে আমি যথেষ্ট আশাবাদী হবার সুযোগ আমি দেখতে পাচ্ছি। আমি মনে হয় দু একটা প্রসঙ্গ একটু বলতে পারি, যে আমাদের যেই প্রক্রিয়াগুলো চলছে, এই প্রক্রিয়াগুলো এটা এই জন্য আনন্দের যে এখানে ঘোষিতভাবে সব কিছু এগোচ্ছে, চেষ্টা করা হচ্ছে। প্রফেসর ইউনূস সাহেব বলছেন যে যতগুলো কমিশনের রিপোর্ট হাতে এসেছে সেগুলোকে নিয়ে তিনি জাতীয় ঐক্যমত্যের একটি কাজ করবেন, এই জন্য একটা কমিশন তার নেতৃত্বে কাজ করছে। যেসব প্রস্তাব আসছে, যেটা নির্বাচন কমিশন বিষয়ে সালেহ সাহেব বললেন, এগুলো প্রস্তাব এখনো, এগুলো হয়ে যায়নি। যেমন সংবিধান কমিশন কিছু কিছু কথা বললেন,
আপনারা হয়তো খেয়াল করেছেন আমি নিজেও এই বিষয়ে ছোট দু একটা বিষয়ে সুনির্দিষ্ট ভিন্ন মতের কথা বলেছি। রাষ্ট্রের নামের বাংলা অংশ বিষয়ে কথা বলেছি, যে একটা প্রস্তাব করেছেন। এগুলো এখনো প্রস্তাব, এখনই গৃহীত হয়ে গেছে তা নয়, আমাদের হাতে এখনো সুযোগ আছে, এটা দেখতে হবে। এবং এটা অবশ্যই বলা উচিত যে প্রধান উপদেষ্টা সব রাজনৈতিক নেতৃত্বকে সামনে রেখে এবং অন্য যারা অংশীজন, আমরা স্টেক হোল্ডার বলছি, তাদেরকে নিয়ে তিনি শেষ কথাটা বলবেন। সুতরাং আমরা সামগ্রিকভাবে ভালো অবস্থানে আছি, আশাব্যঞ্জক অবস্থানে আছি। তবে কিছু কিছু বিষয় যেগুলো আমরা বলি নিত্যদিনের ঘটনা প্রবাহ, কিছু ওইগুলো ম্যানেজমেন্টে কিছু সমস্যা হচ্ছে। আমাদের শিক্ষাক্ষেত্রে বলি, অথবা নিত্যপণ্যের মূল্যের কথা বলি, অথবা আইন শৃঙ্খলার আর কিছু কিছু বিষয় আছে, সেগুলোকে যেভাবে জবাব দেওয়ার কথা, সেগুলোকে ম্যানেজ করার কথা, ব্যবস্থাপনার কথা ছিল, সেখানে কিছু ত্রুটি আছে। সুতরাং সেটাকে খুব বড় করে এখনই দেখা দরকার বলে আমি মনে করছি না। আমি মনে করি যে এই এরার হচ্ছে, আবার তারা ট্রায়ালের মাধ্যমে ভালোর দিকে যাবে, কিছু শিখছেন। আমরা খুব একটা ভালো উদাহরণ গতকালই দেখলাম, আমাদের মানে খুবই স্নেহভাজন আদরের বীর ছাত্র মাহফুজ, ও খুব চমৎকার একটা ভিন্ন অবস্থান, ভালো অবস্থান গ্রহণ করেছে, একটা বিবৃতি দিয়েছে, অথবা আমরা বলি ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছে, সে স্বীকার করেছে। এবং তার আগের অবস্থানটা যে অশুদ্ধ ছিল, খুব কঠিন প্রান্তিক অবস্থান ছিল, সেটা থেকে ফিরে এসেছে, এটা একটা আনন্দের ব্যাপার। তাহলে তার মানে আমরা বলছি সেটা হয়তো আমাদের দর্শকরা চিন্তা করবে, দর্শকরা এটা হচ্ছে ৭২-এর বাস্তবতা, সংবিধান আর ৭১-এর মুক্তিযুদ্ধ বিষয়ক যে বাস্তবতা, দুইটাকে একসাথেই বলছে। তারা ৭১-এর মুক্তিযুদ্ধকালীন বাস্তবতাকে খুবই হালকাভাবে, খাটো করে, ছোট করে উপস্থাপন করেছিল। এখন তারা সেখান থেকে ফিরে এসেছে, বলেছে ৭১-কে অস্বীকার করা একটি জাতির সাথে গাদ্দারির শামিল আচরণ। এটা ঠিক উল্টো হয়েছে। সুতরাং এটাকে আমরা বলতেই পারি যে এটা শুধরে নিয়েছে, এগিয়ে এসেছে, সামনে আসছে। আমাদের যারা মোটামুটি রাজনীতি সচেতন জনগণ আছে, সবাই সমানভাবে সচেতন নন। অল্প একটু পড়েন, সবটুকু মনোযোগ দেন না, অল্প একটু যেটা দেখছেন, আংশিক দেখছেন, সেটার বিষয়েই তারা কোনো মন্তব্য করছেন, একটা অবস্থান নিচ্ছেন। এটা স্বাভাবিকভাবেই খুব একটি সম্পূর্ণ আচরণ নয়, এটা আমাদের মানতে হবে। সাধারণ জনগণ সব বিষয়ে খুবই উপযুক্ত কথা বলবেন, সেটা আমাদের দাবি করাও দরকার নেই। কিন্তু তাদের মধ্যে ছোট ছোট ঘটনায় ছোট ছোট মন্তব্য তৈরি হয়, অবস্থান তৈরি হয়। সামগ্রিকভাবে অবস্থা ভালো দিকে এগোচ্ছে, আমি মনে করি আরও ভালো হবে। এবং যেটা দিয়ে আমি শুরু করেছিলাম, ৫ আগস্টের যে অর্জন আমরা অলরেডি ভোগ করছি, যেটা বিদ্যমান আছে, এটা কল্পনা করার মতো অর্জন, কল্পনা করার মতো আনন্দের বিষয় এবং স্বস্তির বিষয়। সেই আনন্দ স্বস্তির মধ্যে আছি। ধরা যাক, এই আপনার এই অনুষ্ঠানে আমি কথা বলবো, আমি তো সাহস করিনি, আমি তো সাহস করিনি। আমি তো ৩২ বছর মাস্টারি করি। এর মাঝখানে যখন যথেষ্ট বলা যেতে পারে কিছুটা অগ্রসর শিক্ষক হলাম, আমি তখন তো সাহসই করিনি যে এখানে মুখ খুলবো। সুতরাং আমাদেরকে কথা বলার স্বাধীনতা ৫ আগস্ট দিয়েছে, আমাদেরকে নিজেদেরকে মূল্যায়ন করার অধিকার ৫ আগস্ট দিয়েছে। আমরা যদি, অনেকের কাছে এটা একটু প্রান্তিক মনে হবে, যে একজন বেগম খালেদা জিয়া, উনি একজন পলিটিশিয়ান, কিন্তু একজন বেগম খালেদা জিয়ার মুখে হাসি, ওই একটি ফুলকে বাঁচাবো বলে যে যুদ্ধ করির যে গান, এর চাইতে আরও বেশি মূল্যবান, আরও বেশি তাৎপর্যপূর্ণ, আরও বেশি আনন্দের হয়ে উঠেছে। আমরা সেটার জন্য বহু মানুষ, সারা বাংলাদেশের মানুষ কষ্টে ছিল যে এরকম একজন বয়সী রাজনীতিক, যিনি দেশকে খুবই নিঃস্বার্থভাবে, তার বিষয়ে তো অসত্যতার অভিযোগ নাই, তার চিকিৎসার অধিকার কেড়ে নেওয়া হয়েছে, তার স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছিল। তো এগুলো আমরা যে অনেক অনেক মহান অর্জন করেছি ৫ আগস্টে, এগুলোর ছোট ছোট এক একটা প্রকাশিত দিক, ম্যানিফেস্টেশন। সুতরাং আমি সামগ্রিকভাবে বিষয়টাকে খুব আনন্দের এবং ইতিবাচক হিসেবে দেখি, এতে কোনো সন্দেহ নেই। অনেক ধন্যবাদ আপনাকে। এখন ওটা অন্য প্রসঙ্গে যাই, যে সংবিধান সংশোধন কতটা জরুরি, যদি আপনার প্রশ্ন জবাব হয় জরুরি, তাহলে কেন? সংবিধান সংশোধন অবশ্যই জরুরি, এবং মানে এর কোনো বিকল্প নাই। সংবিধানকে যেই জায়গায় নেওয়া হয়েছে,
যেই দল ক্ষমতায় থাকতে থাকতে যেইভাবে তারা কাটাচিড়া করে তাদের দল নিয়েছে, সেখান থেকে সংবিধানকে জনগণের সংবিধান হিসাবে ফিরিয়ে আনতে হলে এটা দলীয় সংবিধান। এটা জনগণের সংবিধান হচ্ছে জনগণের, দেশের সংবিধান জনগণের সংবিধান। এই সংবিধানকে সহজীকরণ করা অত্যন্ত দরকার। সংবিধানে যদি ক যদি খ হয়, খ যদি গ হয়, এগুলি রাখা নিষেধ। আমি প্রপোজ করব আপনার অনুষ্ঠানের মাধ্যমে, আমি ওখানেও করেছি, আপনার অনুষ্ঠানের মাধ্যমে বলি, আপনি প্রাঞ্জল ভাষায় বাংলায় লিখবেন, বাংলাকে যার দরকার সে ইংরেজি করে নেবে, বাংলাকে যার, কারণ এই বাংলা এবং ইংরেজি করার মধ্যে দিয়ে এই যে নামে ইংরেজি থাকলে অসুবিধা কি? ইংরেজি থাকলে অসুবিধার কথা আমি বলতেছি না, কারণ এই যে বাংলাকে ইংরেজি, রিপাবলিকের বাংলা কি হবে এটা নিয়ে তো একটা প্রশ্ন উঠেছে, সেটা নিয়ে তো একটা জটিল অবস্থা সৃষ্টি হয়েছে। তো এই জন্য আমি বলবো আমরা বাংলাদেশি, আমরা বাংলায় কথা বলি, বাংলায় বুঝি, আপামর জনসাধারণ আমাদের জিনিসটা, এটা তো আমাদের জিনিস, এটা বাংলায় লেখা হোক, বাংলায় লিখে ইংলিশ ভার্সন করুক, বাংলার থেকে ইংলিশ ভার্সন করুক, আগে ইংরেজিতে যেন না হয়। এটা আমি কেন বললাম, কারণ যিনি করছেন তিনি, এটার যিনি চেয়ারম্যান, তিনি বিদেশি ইউনিভার্সিটির একজন টিচার, আমাদের বাংলাদেশি, আমাদের অত্যন্ত প্রিয়ভাজন, অত্যন্ত কাছের। আমি ওনাকে দিয়ে বলছি না, কারণ যেহেতু উনি ইংরেজিতে বেশিরভাগ লেখেন, উনি বাংলাও আমাদের পত্রিকায় লেখেন, কিন্তু আমি অগ্রিম একটু আমার মতামতটা প্রকাশ করলাম যে এটা বাংলায় লেখা হোক, সমস্ত কিছু বাংলার থেকে যেন ইংরেজি, এবং কোনো ক খ গ ঘ, ক যদি খ এর সাথে যদি কন্ট্রাডিক্ট করে এই সমস্ত রাখার দরকার নেই। প্রাঞ্জল ভাষায় যত ছোট করে লেখা, আপামর জনসাধারণের সমস্ত অধিকারকে সন্নিবেশিত করা, এটাই হচ্ছে সংবিধান। এই সংবিধানে যেই বিষয়গুলো নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে, অলরেডি সৃষ্টি হয়েছে, সেগুলোকে বাদ দিতে গেলে আসলে সংবিধানে অবশিষ্ট তেমন কিছু থাকে না, তবে সংবিধানের মাধ্যমে প্রথমেই যে জিনিসগুলো জরুরি, যেমন প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির ক্ষমতা ব্যালেন্স একটা অতি জরুরি, এগুলো যেন ব্যত্যয় না ঘটে। প্রধানমন্ত্রীর ক্ষমতা আপনার কমিয়ে আনা, যিনি প্রধানমন্ত্রী থাকবেন তিনি দলীয় প্রধান থাকতে পারবেন না, এটা নিয়ে কিন্তু ডিবেট আছে বাংলাদেশের প্রেক্ষাপটে, অনেক কথাই আসলে খাটে না। আমরা একাডেমিক আলোচনায় যে কথাগুলো বলি, কিন্তু বাংলাদেশের জনগণ জি হুজুর বলতে বলতে ওই যে 200 বছরের ওইটার পরে আরও 53 বছর গেল, হ্যাঁ 53 আর 4, এটা খাটে না, এটা 76 বছর সর্বমোট 76 বছর গেল। এই 76 বছর পাকিস্তান আমল শুরু করে, জি, সেখান থেকে 47 যে বলেছে, 47-এর তো আসলে রেশ আছে, 47 পর্যন্ত আমাদেরকে যে জি হুজুর মার্কা শেখানো হয়েছে, আমাদের মধ্যে যে বিভেদ এবং যেই ছোট হীনমন্যতা যে ঢুকানো হয়েছে সুকৌশলে 200 বছর ধরে, তারাই এখন আমাদেরকে হেদায়েত করতে চাচ্ছেন, তারাই আমাদেরকে জ্ঞান দিচ্ছেন, এবং জ্ঞান দেওয়ার জন্য পয়সা দিচ্ছেন, সেই পয়সা আবার সুদে আসলে ফেরত দিতে হচ্ছে। আমরা একটা বিচ্ছিরি অবস্থার মধ্যে বসে, আমাদের কাজটা আমরা নিজেরা করি, আমাদের কাজটা আমরা নিজেরা করি, আমাদের মতো করি, জনগণ যাতে খুশি হয় সেই রিডিংটা, সেই পালসটা যেন সবাই বোঝে। কোনো দলীয় রাজনীতির, দলীয় সংবিধান যেন না হয়, এটা জনগণের সংবিধান হোক, যেখানে জনগণকেই এম্পাওয়ার করা হবে সম্পূর্ণভাবে। তাইলেই দেখবেন অন্য সব রাজনৈতিক দল তার সমস্ত কর্মকাণ্ড আপনার এই সংবিধানের আলোকে আনার চেষ্টা করবে, এবং আমরা ওই বাধাগুলো যেন রেখে দেই সংবিধানের মধ্যে, যে আমি মেজরিটি হলেই আমি যেভাবে যে ইচ্ছা যা খুশি তাই করে নেব, ওটা না। কনসেনসাস, মানে একদম কোনো দলীয় সরকারের অধীনে না, একদম সংবিধান কোনো পরিবর্তন করতে হলে ডে টু ডে অ্যাক্টিভিটিস ভিন্ন, যেগুলি মৌলিক বিষয়, যেটা জনগণের এবং রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে একদম ডিরেক্ট এফেক্ট করে, সেই বিষয়গুলিকে গণভোট ছাড়া, জনগণের, এবং সেই গণভোটটা ওই সরকারের অধীনে হবে না, অথবা যে নির্বাচন কমিশন, ওরকম নির্বাচন কমিশন যদি আমরা গঠন করতে পারি, হ্যাঁ, যেই নির্বাচন কমিশন সর্বতোভাবে, যদি প্রসঙ্গ আসছে আমি একটা দুটা লাইন এটা নিয়ে একটু বলি। নির্বাচন কমিশনকে যে সেক্রেটারি দেওয়া হয়, সেটা দেওয়া হয় আপনার এক্সিকিউটিভ ব্রাঞ্চ থেকে। আমি নির্বাচন কমিশনে গিয়েছি, বহু কাজ করেছি। নির্বাচন কমিশন তার অফিসার নিজে সিলেক্ট করে নেবেন, উনি যাকে চাইবেন তাকেই দিতে হবে, কোনো প্রশ্ন ছাড়া। উনি যে বাজেট চাইবেন, সে বাজেট, মানে উনি যে একটা স্বাধীন কনস্টিটিউশনাল ইনস্টিটিউশন, তার যে রাইটগুলো, সেটার মধ্যে যেমন আমাদের বিচার বিভাগ নিয়ে একটা আলাদা সচিবালয় করার জন্য প্রস্তাব আসছে,
আমাদের নির্বাচন কমিশনকে আরও বেশি শক্তিশালী করার জন্য, কারণ একটা সঠিক এবং শক্তিশালী নির্বাচন কমিশনই একটা দেশকে সুষ্ঠু ধারার রাজনীতি নির্বাচন উপহার দিতে পারে। আর সুষ্ঠু ধারার সঠিক নির্বাচন ছাড়া কোনো দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া সুষ্ঠুভাবে চলতে পারে না, এটা আমি বিশ্বাস করি এবং আমার মনে হয় সবাই বিশ্বাস করে। ধন্যবাদ আপনাকে। রাজনীতির ছাত্র হিসাবে আর রাজনীতির অধ্যাপক হিসাবে আপনি কি মনে করেন যে বাংলাদেশের রাজনীতি সঠিক পথেই যাচ্ছে? না, সেটা আমি বলেছি যে এখন পর্যন্ত আমরা আমাদের এখন যে আয়োজন আছে তাতে সঠিক পথে যাচ্ছে। যেসব বিষয়ে প্রশ্ন তোলা হচ্ছে সেগুলো প্রশ্ন হিসেবে আছে, কিন্তু সঠিক পথে এই জন্য বলছি যে আমরা সংবিধানকে সম্ভাব্য ভালোভাবে সংশোধন করার জন্য একটা কমিশন করা হয়েছে এবং আরও অনেকগুলো খুবই প্রয়োজনীয় বিষয়ে, রাষ্ট্রীয় স্বার্থে প্রয়োজনীয় বিষয়ে নির্বাচন কমিশন থেকে শুরু করে অনেকগুলো কমিশন আমাদের করা হয়েছে। সেই কমিশনগুলো কাজ করেছে, সেটা নিয়ে এখন আমরা প্রধান উপদেষ্টার নেতৃত্বে একটি জাতীয় ঐকমত্যের কমিশনের আওতায় আছি। ওই কমিশনগুলো নিজেদের 6টা কমিশন তাদের রিপোর্ট দিয়েছে। এই কমিশনের রিপোর্টগুলোর কে সামনে রেখে একটি জাতীয় ঐকমত্যের আয়োজন জন্য প্রফেসর ইউনূস সাহেব এগোচ্ছেন এবং তিনি খুব সুনির্দিষ্টভাবে বলছেন যে যারা যারা এই রাষ্ট্রের অংশীদার, এই রাজনৈতিক ব্যবস্থার যারা অংশীদার, তাদের সবার সাথে কথা বলে তিনি চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। একটি জাতীয় ঐকমত্যের দিকে যাচ্ছে। শুধু এর চেয়ে ভালো রাজনৈতিক বাস্তবতা আমরা কিন্তু কল্পনা করতে পারি না। তার মানে একটি কল্পনা করার মতো ভালো রাজনৈতিক ব্যবস্থা এখন আছে, এটা বলা উচিত, এটা স্বীকার করা উচিত। আর যেসব সমস্যা, যেমন আমি আসতে গিয়ে রাস্তায় যে আমি পড়েছি, এটা তো প্রফেসর ইউনূস সাহেবের প্রতিদিনকার নজর দেওয়ার বিষয় না, এটা রাজনৈতিক ব্যবস্থার সমস্যা না, এটা আমাদের ছোটোখাটো বিষয়। বড় বিষয় হচ্ছে রাষ্ট্র ব্যবস্থা, রাজনৈতিক ব্যবস্থা খুবই স্বচ্ছতার সাথে সুনির্দিষ্ট লক্ষ্যকে সামনে রেখে এগোতে চায় কিনা, পারছে কিনা। আমরা দেখছি চায়, পারছে কিনা সেটা এখনই আমাদের বলার সময় হয়নি। চাচ্ছে, এগোবে। আমরা দেখছি যে যে রাজনৈতিক দলগুলো আছে তারা সবাই এখন পর্যন্ত এই প্রধান উপদেষ্টার কার্যক্রমে যথেষ্ট সন্তুষ্ট। দু একটা বিষয়ে তারা অসন্তোষ প্রকাশ করেছেন, কিন্তু এটা কোনো মৌলিক অসন্তোষ না, ছোটখাটো প্রসঙ্গে। কিন্তু রাজনীতি যেভাবে আছে যাচ্ছে, এটা তো গতানুগতিক রাজনীতি, এর বাইরে কি আপনি নতুন কি দেখলেন? না না, এটা কি গতানুগতিক বলা যাবে না। মুজিব ভাই, আমি খুব সুনির্দিষ্টভাবে বলি যে এই একটা অভাবিতপূর্ব স্বেচ্ছাচারী স্বৈরাচারী মাফিয়া সরকারের নির্যাতনের আওতায় থাকার কারণে বাংলাদেশের রাজনীতিতে এই যে যেটাকে আমরা বলি ঐতিহ্যবাহী অথবা ট্র্যাডিশনাল ধামাধরা রাজনৈতিক ব্যবস্থা ছিল, এই ব্যবস্থার যারা অংশীদার ছিলেন তারা সবাই ভেতরে ভেতরে বদলে গেছেন। আমি বলি বড় রাজনৈতিক শক্তি বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, ভিতরে ভিতরে গুণগতভাবে বদলে যাওয়ার অঙ্গীকার হচ্ছে। তারা নিজেরা 27 দফার সংস্কার কর্মসূচি ঘোষণা করেছে। আমাদের রাজনৈতিক দলগুলো এবং এর নেতাকর্মীরা 15 বছরের একটি শ্বাসরুদ্ধকর বাস্তবতায় নিপীড়িত, নির্যাতিত হয়ে তারা ভেতর থেকে বেশ খানিকটা শুধরে গেছেন। এটার প্রকাশ হলো অন্যতম বৃহত্তম রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নিজেদের উদ্যোগে 27 দফা সংস্কার প্রস্তাব করেছিল। আমরা দেখলাম সেই 27 দফা সংস্কার প্রস্তাব নিয়ে দলটি নিজেদের উদ্যোগে, নিজেদের দায়িত্বে অন্য সমমনা দলগুলোর সাথে আলোচনা করেছে। আলোচনা করে তারা সেটাকে 31 দফা বানিয়েছে। এই 31 দফার মধ্যে বিএনপি এবং তাদের সমমনা সম্ভবত 39টি দল যেসব প্রস্তাব করেছে, সেই প্রস্তাবগুলো কতটা সুলিখিত, এর মধ্যে কি কি সমস্যা আছে সেটা ভিন্ন প্রসঙ্গ, এবং সেটা আমি দু একটা ছোট্ট করে বলেছি। কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ যেটা, সেটা হলো যে তারা নিজেরা ভেতর থেকে শুধরে যাবার, ওই গতানুগতিক রাজনীতির ধারা থেকে শুধরে যাবার জন্য নিজেরা অনেকগুলো প্রতিশ্রুতি ব্যক্ত করেছে। এই 31 দফার মধ্যে খুব ভালো কিছু প্রতিশ্রুতি আছে নিজেদেরকে সংশোধিত করার। আমি ওটাকে বললাম যে এই বিএনপি এবং তার সমমনা দলগুলো খাঁটি অর্থে
যদি কখনো শাসক দলে পরিণত হয়, তারা তাদের সেই সময়ের অসংযত হাত এবং পা, মুখ এবং তাদের যা কিছু হতে পারে এগুলোকে সংযত করার জন্য অঙ্গীকার করেছে জাতির কাছে। 31 দফার মধ্যে সেই অঙ্গীকার আছে। আপনার কাছে আবারও আসবো। জি সাল্লাহ আহমেদ, যেটা তারেক ফজল যেটা বলছেন তার বক্তব্য থেকে এইটুকু যদি আমি বুঝতে পারি, জানি না আমি ঠিক মতো বুঝতে পারলাম কিনা, তিনি বলছেন যে বদলে যাচ্ছে রাজনীতি। আপনার কি মনে হয়? ধন্যবাদ। বদলে যাচ্ছে রাজনীতি। তারেক ফজল সাহেব, আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি যদি একটা নতুন চিন্তাধারা আনতে চান আপনি পারবেন না, আপনি যদি নতুন কিছু করতে চান আপনি পারবেন না, আপনার কোনো স্থানই হবে না, বরঞ্চ আপনার স্থান হবে ওই আয়নাঘরের মতো, আবার যদি কোনো জায়গায় হয় সেখানে, অথবা জেলখানায়, অথবা আপনাকে পঙ্গু করে দেওয়া হবে, অথবা আপনি রাস্তায় যাবেন আপনার গাড়ি ইট মারা হবে বা গাড়ি ভেঙে দেওয়া হবে। আমাদের কলিগকেই তো তেজগাঁতে ইট মারা হয়েছে, হাতুড়ি মারা হয়েছে, সব কিছু করা হয়েছে। তো এই হচ্ছে আমাদের রাজনীতি। মানে মোটা দাগে যেটা বলতে হয়, তিনি যেটা রাজনীতি যেটা উনি মনে করেন রাজনীতি বদলায় নাই, বদলালো তাইলে কি? আসলে হ্যাঁ, বদলালো কি এটা বলার জন্য আমাদের এই কয়েক মিনিট আসলে যথেষ্ট কম সময়। আমি যেটা বলছিলাম, জাতীয় রাজনৈতিক ব্যবস্থার কাঠামোগত পরিবর্তনটা একটা দিক, আরেকটা হলো রাজনৈতিক দলগুলোর মধ্যকার যে জনশক্তি আছে, যে নেতাকর্মী আছে, সেটা আরেকটা দিক। দুটো পৃথক দিক আছে। রাষ্ট্রীয় কাঠামোর কারণে অনেক কিছু নষ্ট হয়, মন্দ হয়। এই রাষ্ট্রীয় কাঠামোর কারণে যেসব মন্দ অশুদ্ধ আচরণ রাজনীতিতে হচ্ছিল অব্যাহতভাবে ট্র্যাডিশনালি, সেগুলোকে শুধরে দেওয়ার জন্য এই 27 এবং 31 দফাতে ভালো কিছু প্রস্তাব আছে। এটা হলো প্রথম কথা, আমি সে বিষয়ে একটু বলেছি। এরপরে জনাব সালেহ আহমদ তিনি তার অবজারভেশন বলছেন যে শুরুটা দলের ভেতর থেকে হওয়া উচিত। এই দল হচ্ছে রাজনৈতিক ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ একক, গুরুত্বপূর্ণ উপাদান, এত সন্দেহ নেই। আর এখন এরপরে আমরা আরেকটু নিচের দিকে আরেকটু মাইক্রো লেভেলে আসতে প্রসঙ্গটা এসে যাচ্ছে। সেটা হলো দল হিসেবে বিএনপি এবং আওয়ামী লীগ দুটোই পরিবারতান্ত্রিক দল, পরিবারতান্ত্রিক নেতৃত্বের আওতায় আছে। এই প্রসঙ্গটি সালেহ আহমদ সাহেব গুরুত্বের সাথে সামনে আনছেন। এটাতে কোনো সন্দেহ নেই যে এই দুটো দলেরই যে রাজনৈতিক শক্তি, রাজনৈতিক পুঁজি, রাজনৈতিক ভিত্তি দুটো পরিবারকে সামনে রেখে, দুটি পরিবারকে কেন্দ্র করে, এটা খুবই গুরুতরভাবে সত্য একটি বাস্তবতা বাংলাদেশের। তো এখন এই বাস্তবতাটাকে উতরে যাওয়া, মানে এটাকে পিছনে ফেলে আমরা এর চাইতে ভালো রাজনৈতিক দল কাঠামো, রাজনৈতিক শক্তি গড়ে তোলার যে উদ্যোগ আয়োজন অল্প অল্প আমরা দেখেছি, কোনোটাতে সফল হয়নি। হ্যাঁ, সেটা বলছি যে যেমন ধরেন আওয়ামী লীগের যে পরিবারতান্ত্রিক রাজনৈতিক কাঠামো থেকে বেরিয়ে আসার জন্য মিস্টার আব্দুর রাজ্জাক, মিস্টার আরেকজন ডক্টর কামাল হোসেন, না কামাল হোসেন না, ওই যে বরিশালের একজন বাকশালের কি না আরেকটি নাম, ওই যে না মহিউদ্দিন আহমেদ, বাকশাল, মিস্টার আব্দুর রাজ্জাক এবং মহিউদ্দিন আহমদের উদ্যোগে একটা উদ্যোগ হয়েছিল, একটি আয়োজন হয়েছিল যে আমরা বঙ্গবন্ধুর আদর্শের উত্তরাধিকারী, শেখ হাসিনা হচ্ছে রক্তের উত্তরাধিকারী। তারা একটা উদ্যোগ নিয়েছিলেন এবং তারা খুবই করুণভাবে ব্যর্থ হয়েছেন। তারা ফিরে এসেছেন শেখ হাসিনার নেতৃত্বে, আমরা এটা দেখলাম। অন্য একটি উদ্যোগ আমরা এই বিএনপি ঘরানায় আমরা দেখেছি, কিন্তু প্রফেসর বি চৌধুরী ব্যক্তিগতভাবে একজন সৎ মানুষ হিসেবে পরিচিত, শিক্ষিতও বটেন। আরেকজন কর্নেল অলি আহমদ, তিনিও একজন সৎ মানুষ, মেধাবী মানুষ এবং মেরুদণ্ড সম্পন্ন ভালো মানুষ। তারা দুজন একটা উদ্যোগ নিয়েছিল, আমরা দেখেছি খুব মনে হলো আশাব্যঞ্জক উদ্যোগ যে পরিবারতান্ত্রিক রাজনীতি থেকে বাংলাদেশ এগিয়ে যাবে, কিন্তু আমরা দেখলাম যে সেটা সফল হয়নি। এই দুইজন কর্নেল অলি, বদরুদ্দোজা চৌধুরীর মতো দুইজন ব্যক্তিত্ব সম্পন্ন, শুদ্ধতা সম্পন্ন মানুষ, তারা বেশি দূর একসাথে এগোতে পারেননি। তার অর্থ হলো রাজনীতি বিজ্ঞানের এবং বাংলাদেশি রাজনীতির যে ধারাবাহিকতা, এটার যে এই সামান্য পর্যবেক্ষণ করার চেষ্টা আমি করি, তাতে আমি দেখছি যে রাজনৈতিক জনগোষ্ঠী হিসেবে বাংলাদেশি জনগণ এখনও এই দুটো পরিবারতান্ত্রিক
কাঠামো অথবা ধারাবাহিকতার ঊর্ধ্বে ওঠার মতো সচ্ছল, নীতিবান এবং সামর্থ্য সম্পন্ন নেতৃত্ব আমরা গড়ে তুলতে পারি না, আমরা হয়ে উঠিনি এবং কেউ না। আমি কিন্তু এই বাংলাদেশে যারা এই রাজনীতি করছেন, আমিও অল্প স্বল্প সাংবাদিকতার আমার ছাত্র জীবনে যেহেতু অভিজ্ঞতা আছে, এবং সেই সূত্রে যথার্থই মানে শীর্ষ রাজনৈতিক নেতৃত্ব বলতে যাদেরকে বোঝায় এই দুই পরিবারের বাইরে, তাদের অনেকের সাথে আমার ব্যক্তিগত যোগাযোগ ছিল, এখনও কিছু আছে। আমি দেখছি যে তারা কেউ ওই সাহসী রাখেন না এই দুই পরিবারের বাইরে গিয়ে দাঁড়াবার এবং একটি ধারা গড়ে তোলার। এই ধারা গড়ে তোলার জন্য প্রফেসর বি চৌধুরী এবং কর্নেল অলির উদ্যোগটি ছিল এখন পর্যন্ত সবচেয়ে শক্তিশালী উদ্যোগ, কিন্তু এটা পারিনি। তো এটা আমাদের আসলে খুবই আফসোস এবং অক্ষমতার সাথে মেনে নেওয়ার একটি বাস্তবতা যে আমরা এই দুই পরিবারকে পিছনে ফেলে এগিয়ে যাবার মতো সামর্থ্য অর্জন করিনি। এটা হলো আমার প্রথম পর্যবেক্ষণ এই বিষয়ে। এরপরের পর্যবেক্ষণ হলো যে তাহলে যা আছে এইটার মধ্যে আমরা কিভাবে এগোতে পারি, সেটার ভিতরে আসলে আমি বলছিলাম যে এই যে 31 দফার আয়োজন বলা হচ্ছে। আচ্ছা, আরেকটু বলি যে মিস্টার তারেক রহমান, নাম ধরে যদি বলি, বর্তমান বিএনপির কর্ণধার, যদিও বেগম খালেদা জিয়া এখনো বেঁচে আছেন, কিন্তু আমরা বলি ডে ফ্যাক্টো নেতা তারেক রহমান। তো এই কার্যত বিএনপির যিনি নেতা তারেক রহমান, আমরা দেখছি যে এই কাছাকাছি সময়ে ধরা যাক এই বিএনপির মাঠ পর্যায়ের প্রধান নেতা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের সাথে এই 3 ছাত্র বীরের একটু বাদানুবাদ হয়ে গেল। আমরা দেখলাম মিস্টার তারেক রহমান খুবই চমৎকারভাবে, খুবই ধৈর্যের সাথে এবং খুবই ভালো উচ্চারণ দিয়ে এটার একটা ভালো জবনিকা টেনেছেন, একটা ভালো সমাপ্তি টেনেছেন। এটা একটা ভালো নিদর্শন যে আমরা ওরকম একজন ভালো নেতা কিন্তু পেয়েছি বলা যেতে পারে। এটা বলা খুবই অনুচিত হবে যে তারেক রহমান কম বয়সী, এটা ঠিক না। আমাদের যারা এই দেশে রাষ্ট্রপতিত্ব করেছেন, বঙ্গবন্ধুর কথা বলি অথবা জিয়াউর রহমানের কথা বলি, তারা তো অনেক বেশি কম বয়সে এই দায়িত্ব পালন করেছে। সুতরাং দায়িত্ব পালনের জন্য, নেতৃত্ব দেওয়ার জন্য মিস্টার তারেক রহমান যথেষ্ট ম্যাচিউরড হয়েছেন এবং আমরা দেখলাম যে তার আচরণে একের বাস্তবে এই যে চলমান সময়ে আমরা দেখলাম যে তিনি খুব চমৎকারভাবে অভিভাবকের মতো এই সংকট অথবা এই বিতর্ককে অবসান ঘটিয়েছেন। এটা খুব ভালো উদাহরণ আমাদের জন্য। সুতরাং আমরা আশাবাদী হতে পারি। সালেহ আহমেদ, আপনাকে অনেক ধন্যবাদ। ডক্টর তারেক ফজল, আপনাকেও ধন্যবাদ। দর্শক মণ্ডলী, আপনারা যারা এই অনুষ্ঠান দেখলেন, আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি।